প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাইজুরি সংবাদে আপনাদের সাথে আছি আমি জেসমিনা ফেরদৌসী। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ৭৫-এর পর অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল বললেন প্রধানমন্ত্রী। ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা। এমপি আনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চোরাচালান বা রাজনৈতিক দ্বন্দ্বে খুন হবার কথা কখনই বলা হয়নি বলে মন্তব্য। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের অর্থনীতির রসাতলে যায় বললেন মির্জা ফখরুল। দেশে এখন আধিপত্যবাদের সাথে ফ্যাসিবাদও কায়েম হয়েছে বলে মন্তব্য। সেন্ট মার্টিন থেকে টেকনাফগামী বেসরকারি নৌযানকে লক্ষ্য করে মিয়ানমারকে আবারও গুলিবর্ষণ, প্রায় এক সপ্তাহ ধরে প্রাণঘাতী বিচ্ছিন্ন প্রবাল দিয়ে। দুর্নীতিকে পুঁজি করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে এক জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে। অনিয়মী যার কাছে নিয়ম। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো সংবাদে। লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ ভূমিহীন থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ৭৫-এর পর অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে ব্যস্ত ছিল। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় আরও ১৮,৫৬৬টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ বিনামূল্যে ঘর প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর মধ্য দিয়ে দেশের মোট ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলো। কক্সবাজার থেকে রাকিব হাসানের রিপোর্ট। সবার জন্য আবাসন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ড্রিম প্রজেক্ট আশ্রয়ণ প্রকল্প 2 এর আওতায় জমিসহ বিনামূল্যে ঘর পেয়েছেন দেশের আরও ১৮,৫৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এরই মধ্য দিয়ে ভূমি ও গৃহহীন মুক্ত হল দেশের আরও ২৬টি জেলার সব উপজেলা সহ মোট ৭০টি উপজেলা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে দেয়া এসব ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সুবিধাবঞ্চিত মানুষদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। প্রত্যেকটা গ্রামকে আমরা নাগরিক সুবিধায় নিয়ে আসব, প্রত্যেকটা গ্রামের মানুষ নাগরিক সুবিধা পাবে। পাশাপাশি রাস্তাঘাট, পুল ব্রিজ উন্নয়ন করা, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, সোলার প্যানেল দেওয়া এবং সেই সাথে দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আমরা মানুষের এই মৌলিক চাহিদাগুলি পূরণ করবার পদক্ষেপ নিয়েছি, যার শুভফল দেশবাসী আজকে পেতে শুরু করেছে। আসন্ন ঈদুল আজহার আগে এটি প্রধানমন্ত্রীর ঈদ উপহার জানিয়ে দেশের একটি মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না বলে আবারও জানান সরকার প্রধান। সর্বমোট এখানে আমরা ৭০টি উপজেলা আজকে আমরা এখানে সকলের জন্য বিনামূল্যে ২ কাঠা জমি এবং একটি ঘর, তার সাথে সাথে ল্যাট্রিন, বিদ্যুতের ব্যবস্থা, পানির ব্যবস্থা, সব ধরনের সুযোগ সুবিধা সহ আমরা হস্তান্তর করব। প্রধানমন্ত্রীর পক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তারা উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। পরে ভিডিও কনফারেন্সে লালমনিরহাটের কালীগঞ্জ, ভোলার চরফ্যাশন ও কক্সবাজারের ঈদগাহ এলাকায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ প্রকল্প 2 এর আওতায় পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে দেশের প্রায় ১৯,০০০ পরিবারকে নতুন করে দেয়া হলো ভূমিসহ জমির মালিকানা। এর মধ্য দিয়ে কক্সবাজার সহ দেশের ৫৮টি জেলাকে সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করল শেখ হাসিনা সরকার। প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ এই ঘর সুবিধা বঞ্চিতদের হাতে তুলে দেন প্রশাসনের কর্মকর্তারা। ঈদগাহ আশ্রয়ণ প্রকল্প থেকে রাকিব হাসান, মাই টিভি, কক্সবাজার। সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী ২৩ জুন থেকে ৩ বছরের জন্য সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ২৩ জুন অপরাহ্ন থেকে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান চিফ অব জেনারেল স্টাফ CGS-কে জেনারেল পদবীতে পদোন্নতি প্রদানপূর্বক ওই তারিখ থেকে ৩ বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ
দেওয়া হয়েছে। বর্তমান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন ওয়াকারুজ্জামান। চোরাচালান বা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে MP আনার খুন হয়েছেন এমন কথা কখনোই বলা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ঝিনাইদহ এলাকাটি সন্ত্রাস কবলিত এলাকা। ঠিক কী কারণে MP আনার খুন হয়েছেন সেই রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন SK লিটন। হাইওয়ে পুলিশের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। মহাসড়কের নিরাপত্তার জন্যই হাইওয়ে পুলিশের সৃষ্টি। বাহিনীটির বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন অনুষ্ঠানের বিশেষ অতিথিরা। হাইওয়ে পুলিশ হওয়ার পরে এটা আমাদের মালিক শ্রমিকদের প্রাপ্যটা আমরা পেয়েছি যে আমাদের তারা নিরাপদে গাড়ি চালিয়ে পারছে। গুলশানে পুলিশ নিহতের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন বলেন, কনস্টেবল কাউসার মানসিকভাবে অসুস্থ ছিল, তবে ডাক্তারই ফিট সার্টিফিকেট দিয়েছিল। ডিউটির জন্য উপযোগী বলে ঘোষণা দেওয়ায় কাউসারকে ডিউটিতে রাখা হয়েছিল। একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব, তখন আমরা তাকে কাজে নিয়োজিত করেছি। এরপরও আমার মনে হয় যে আমরা আরো তাদেরকে নিয়োজিত করার বিষয়ে আরো বেশি বোধহয় সতর্ক থাকবো। ঝিনাইদহে MP আনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, MPর এলাকাটি সন্ত্রাসপ্রবণ এলাকা, তাই মোটিভ উদ্ঘাটনে তদন্ত চলছে। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয়নি যে চোরাচালানি কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা। ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্তর পরে আপনাদেরকে জানাবো। SK লিটন, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের অর্থনীতি রসাতলে যায় এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন আধিপত্যবাদের সাথে ফ্যাসিবাদও কায়েম হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে এক সেমিনারে তিনি এসব অভিযোগ করেন। দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় তরুণ সমাজকে জেগে ওঠারও আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, জনগণের দ্বারা প্রত্যাখ্যিত আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, তাই দুর্নীতিবাজদের সাথে আতাত করে তাদের টিকে থাকতে হচ্ছে। এখন বাংলাদেশের অর্থনীতি পুরো রসাতলে যাচ্ছে। এখন আর আওয়ামী লীগ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, তারা দেউলিয়া হয়ে গেছে। তাই সম্পূর্ণভাবে এই সমস্ত দুর্নীতিবাজ আমলাদের উপরে দুর্নীতিবাজ রাজকর্মচারীদের সঙ্গে আতাত করে তাকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। আমাদেরকে সবাইকে জেগে উঠতে হবে এবং পরাজিত করতে হবে এই ভয়ঙ্কর দানবকে, যারা আমাদের সবকিছু তছনছ করে দিচ্ছে। বন্ধুগণ, সেন্ট মার্টিন থেকে টেকনাফগামী দুটি ট্রলার ও কয়েকটি স্পিড বোট লক্ষ্য করে মিয়ানমার থেকে আবারও গুলি বর্ষণ করা হয়েছে। নাফ নদীর নাইখংদিয়া এলাকায় বেলা 11:30টার দিকে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে। এই নিয়ে গত 7 দিন ধরে চলছে একই ধরনের ঘটনা। আতঙ্কে সেন্ট মার্টিন টেকনাফ নৌ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে বসবাস করেন 10,000-এর বেশি বাসিন্দা। বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় বাসিন্দাদের খাদ্য ও নিত্যপণ্য আসে টেকনাফ থেকে, আর নৌযানই যাতায়াতের একমাত্র মাধ্যম। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে প্রতিদিন ট্রলারে করে দ্বীপের বাসিন্দারা যাওয়া আসা করে। একই সঙ্গে খাদ্যপণ্য পরিবহনেও ব্যবহৃত হয় ট্রলার। চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই সংঘাত চলছে মিয়ানমারের অভ্যন্তরে। এর জেরে এখন টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে নাফ নদীর নাইখংদিয়া পয়েন্টে মিয়ানমার থেকে ছোড়া হচ্ছে গুলি। এরই মধ্যে গেল 5 জুন সেন্ট মার্টিন থেকে ফেরার সময় নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের বহনকারী নৌযানে গুলি ছোড়া হয় মিয়ানমার থেকে। এরপর 8 জুন পণ্যবাহী ট্রলারে আবারও গুলি করা হয়। এতে কেউ হতাহত না হলেও ট্রলারটিতে 7টি গুলি লাগে। মঙ্গলবার সকালেও সেন্ট মার্টিন থেকে টেকনাফগামী দুটি ট্রলার ও কয়েকটি স্পিডবোট লক্ষ্য করে মিয়ানমার থেকে আবারও গুলি বর্ষণ করা হয়েছে। এ নিয়ে গত 7 দিন ধরে চলছে একই ধরনের ঘটনা। স্থানীয়রা জানান, বেলা 11টার দিকে সেন্ট মার্টিন থেকে টেকনাফগামী দুটি ট্রলার ও কয়েকটি স্পিডবোটকে লক্ষ্য করে মিয়ানমার থেকে আবারও গুলি চালানো হয়। এতে ওই নৌযানগুলো টেকনাফ না গিয়ে আবার সেন্ট মার্টিনে ফিরে আসে। গত 7 দিন ধরে মিয়ানমার থেকে এভাবে গুলি ছোড়া হচ্ছে। এতে আতঙ্কে টেকনাফ সেন্ট মার্টিনের যাত্রী ও পণ্যবাহী সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। এই অবস্থায় প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দারা চরম সংকটে রয়েছেন। বিগত অনেকদিন যাবৎ আমাদের যাতায়াত বন্ধ, আসা যাওয়া বন্ধ, এমার্জেন্সি রোগীরা চিকিৎসা পাচ্ছে না। রিজার্ভে কোনো ট্রলার
এপার থেকে ওপার যাচ্ছে না, সেপার থেকে এপার আসতে পারছে না। এই অবস্থায় থাকলে মানুষ না খায় আমারও অবস্থা। আমরা চাই সরকারের দ্রুতগতিতে যে সমস্যাটা, এই সমস্যার সমাধান করা। ওই রুট ছাড়া সেন্ট মার্টিনে আসার বিকল্প কোনো ব্যবস্থাও নেই। বর্তমানে ওই নৌ রুটে যান চলাচল বন্ধ, তবে জরুরি ভিত্তিতে শাহপরীর দ্বীপ অংশ থেকে বিকল্প পদ্ধতিতে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিন যাওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। গুলি আসছে ফ্রিকুয়েন্টলি এবং যারা নাফ নদীর মোহনাতে ঘটনা ঘটছে, নাফ নদী যাওয়ার পথে, যেমন নাফটাকে অ্যাভয়েড করে বিকল্প এতে শাহপরী ওই পাশ থেকে আমরা ভাবছি এখন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সরকারের রাজস্ব ফাঁকি ও ঘুষ গ্রহণের মাধ্যমে বিপুল পরিমাণের অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ উঠেছে এক জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে। ২০ বছরের চাকরি জীবনে জমির শ্রেণীর পরিবর্তন, অতিরিক্ত ফিস আদায়, জাল দলিল তৈরি ও পে অর্ডারের টাকা হাতিয়ে দেশের বিভিন্ন জেলায় কিনেছেন জমি, ফ্ল্যাট, রাইস মিল ও বাড়ি। রয়েছেন 2টি গাড়ি সহ ব্যাংকে কয়েক কোটি টাকার সঞ্চয়পত্র। বলছি শেরপুর জেলা রেজিস্ট্রার নুরে নেওয়াজের কথা। আরও জানাচ্ছেন মুজিবুর রহমানের বিশেষ রিপোর্টে। 2004 সালে সাব রেজিস্ট্রার হিসেবে নুর নেওয়াজ চাকরি নেন পিএসসি কোঠায়। গেল 18 বছর এই পদে চাকরি করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এবং ঘুষ গ্রহণের মাধ্যমে জামালপুর জেলা সদরে কিনেছেন 870 শতক জমি। রয়েছে একতলা একটি নান্দনিক বাড়িও। ময়মনসিংহ শহরের মোহাম্মদ আলী রোডে এই বাড়িতে স্ত্রী আঞ্জুমান আরা মুক্তা ও নুর নেওয়াজের নামে রয়েছে 2টি ফ্ল্যাট। শহরের নৌমহল ও পণ্ডিতবাড়ি এলাকায় আরও 2টি ফ্ল্যাট আছে এই দম্পতির। টোলাদিয়া মৌজায় 13 শতক জমি রয়েছে জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজের নামে। নাম হচ্ছে নুরে নেওয়াজ, হলো জেলা রেজিস্ট্রার শেরপুর। জি, কত শতক জমি? 800 শতক, 8 একর। ময়মনসিংহে 5টা বাসা, শেরপুরে 4টে, জামালপুরে 3-4টে। এই টাঙ্গাইল কি আছে? রাইস মিল। তারপর আমরা এই জায়গাটা আপনার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজের জায়গাটা। পদে পদে আমরা হয়রানির শিকার হই। রেজিস্ট্রারের টাকা ছাড়া কোনো কাজই হয় না। মাই টিভির দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে আসে জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজের থলের বিড়াল। তার কর্মজীবনে জমি শ্রেণী পরিবর্তন, জাল দলিল তৈরি ও শেরপুর জেলার কাজী নিয়োগে জাল জালিয়াতি, জেলার সকল রেজিস্ট্রি অফিস থেকে মাসিক মাসোহারা আদায় ও রেজিস্ট্রি অফিসের কর্মচারীদের বদলির ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে টাঙ্গাইল জেলার ধনবাড়িতে 1.5 একর জমির উপর স্ত্রী আঞ্জুমান আরার নামে রাইস মিল দিয়ে পরিচালনা করছেন নুর নেওয়াজের ভাইরা ভাই। চলেন নতুন নতুন ব্র্যান্ডের গাড়িতে। জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ কিনছে 37%, আর ইনু কিনছে 40। এদের দুর্নীতি অবশ্যই সবাই বিচার যাবো, আমি কে সবাই বিচার যাবো। আঞ্জুমান আরা মুক্তা। ওনার স্বামী কি করে? ওনার স্বামী মনে হয় আগে ছিল, এখন বলে আবার পদোন্নতি হয়েছে। আঞ্জুমান আরা মুক্তা, 2 জন মালিক। আঞ্জুমান আরা মুক্তা কার ওয়াইফ? নুর নেওয়াজ। উনি কি করেন? সাব রেজিস্ট্রার ছিল। ওনার আর কি কি আছে? জামালপুরে নিজের গ্রামে বাড়ি আছে আর ময়মনসিংহে ফ্ল্যাট আছে। নুর নেওয়াজ 2020 সালে সাব রেজিস্ট্রার থেকে জেলা রেজিস্ট্রার হিসেবে পদোন্নতি পেয়ে ঠাকুরগাঁয়ে যোগ দেন। বর্তমানে তিনি শেরপুরে কর্মরত। গেল 20 বছর কর্মজীবনে বিপুল পরিমাণের অবৈধ সম্পদ অর্জনের রেকর্ড গড়েছেন তিনি। অবিশ্বাস্য হলেও সত্যি, এজন্য আলাদিনের চেরাগের গল্পটাকে হার মানায়। গেল বছর সাবেক এক আইজিআরের স্বাক্ষর জাল জালিয়াতির মাধ্যমে এক কাজী ভুয়া নিয়োগ প্রমাণ হওয়ার পরেও বহাল তবিয়তে আছেন তিনি। এ বিষয়ে জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজের বক্তব্য জানতে তার বাসায় একাধিকবার গেলেও তার কোনো মতামত পাওয়া যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ মোহাম্মদ রেজাউল করিম সোহাগ বলেন, সাব রেজিস্ট্রার অফিস হচ্ছে সরকারের রাজস্ব আহরণের বিনিময় ও নাগরিকদের সেবা পাওয়ার স্থান। কিন্তু দুঃখজনকভাবে দেশের এই অফিসগুলো পরিণত হয়েছে ঘুষের আখড়ায়। শেরপুরের জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ এবং তার স্ত্রীর নামে যে পরিমাণ সম্পত্তি আমরা দেখতে পেয়েছি, প্রায় 870 শতক জমি এবং বিভিন্ন জায়গায় রাইস মিল, তারপর হচ্ছে তার স্ত্রীর নামে ফ্ল্যাট এবং গাড়ি, তার যে সম্মানই পায় সেই সম্মান দিয়ে তো তার ওইভাবে থাকার কথা না। সেটা অবভিয়াসলি সে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে, সে সম্পূর্ণ এই টাকাটা ইনকাম করছে। জিরো পলিসি ফলো করে তাদেরকে বিচার আওতায় আনতে হবে, তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। দুর্নীতি দমন কমিশনের সিনিয়র আইনজীবী খুরশিদ আলম জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনকারী যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, কমিশনের ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখুন, এটা যদি কমিশনের নজরে আসে, কমিশন যদি এটা যাচাই বাছাই করে দেখে যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে, যে যত বড়ই হোক, যত ক্ষমতাশালী হোক,
এতে কিছু যায় আসে না। কমিশন তার নিজস্ব আইনি পদ্ধতিতে ব্যবস্থা নেবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, সাব রেজিস্ট্রার অফিসগুলো দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ না পেলে মানুষের দুর্ভোগ কমবে না। বৈধ আয়ের মাধ্যমে এই ধরনের বিশাল সম্পদের মালিকানা অর্জন করা কোনো অবস্থায় সম্ভব নয়। এখানে অনিয়ম সংগঠিত হয়েছে, বৈধ আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন করা হয়েছে। তার নামে পরিবার, তার স্ত্রীর নামে যদি সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে, তাতে এই বিষয়টা অত্যন্ত পরিষ্কার যে এখানে ব্যাপক ধরনের ঘুষ লেনদেনের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছে। দৃষ্টান্ত স্থাপিত হয় যে এই ধরনের অনিয়ম করলে যেই হোক না কেন তাকে জবাবদিহিতার বিচারের সম্মুখীন হতে হবে। মজিবুর রহমান, মাই টিভি, ঢাকা। তীব্র গরমে আবারও অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এই পরিস্থিতি আরও 2 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে অস্বস্তি থাকতে পারে 3 দিন। সকাল থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। তাপপ্রবাহ নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা বিভাগ সহ গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। সারা দেশে কত রোহিঙ্গা ভোটার তালিকায় আছে তদন্ত করে তা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী 8 আগস্টের মধ্যে এই তালিকা দাখিলের জন্য নির্বাচন কমিশন, স্থানীয় সরকার সচিব, কক্সবাজারের জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত। এর আগে সোমবার সারা দেশে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তদন্ত করে তার তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে রিট করা হয়। চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী সহ 3 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও 2 জন। বিকেল 3টায় চাঁদপুরের হাজীগঞ্জে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে গোকরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সবুজ হোসেন নামের একজন ঘটনাস্থলে ও অন্য 2 জন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এবারে কুরবানির পশুর হাটের খবর। রাজধানীর অন্যান্য হাটের মতো জমে উঠেছে তেজগাঁও কুরবানির পশুর হাট। এই হাটে উঠতে শুরু করেছে নানা জাতের কুরবানির পশু। তবে এখনও ক্রেতাদের পদভারী মুখর না হলেও গরু বিক্রেতারা বলছেন, ঈদের 2-1 দিন আগে থেকে জমে উঠতে পারে কুরবানির পশুর হাট। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। রাজধানীর মোট 22টি কোরবানির পশুর হাটের মধ্যে পিছিয়ে নেই তেজগাঁও কোরবানির পশুর হাট। আর এই হাটে উঠতে শুরু করেছে দেশি বিদেশি গরু সহ নেপালি ও ভারতীয় গরু। তবে এই হাটে ছাগল নেই বললেই চলে। তবে পশু বিক্রেতারা বলছেন, গেলবারের চেয়ে এবার কম ক্রেতা পাচ্ছেন। আর যারা আসছেন তারা বাজেটের মধ্যে কোরবানির পশু ক্রয় করতে ঘুরছেন। তবে যেভাবে পশু খাদ্য ক্রয় করে অর্থ ব্যয় করে লালন পালন করা হয়েছে তার চেয়ে কম দাম বলছেন ক্রেতারা। আশা করে আনছি, খরচপাতি করছি, টাকাটা যেন আল্লাহ উঠে বের দেয়, সেই আল্লাহ আনছি। খরিদ্দার নাই, কিন্তু সে দামও হচ্ছে না। তো বর্তমান প্রেক্ষাপটে দেখতেছি অনেক আগে থেকে মানুষ তার পছন্দের যার যে গরুটাকে কোরবানি দিবে, যে পশুটাকে কোরবানি দিবে, সেই পশুটাকে অনেক দিন আগে থেকেই তারা দেখতেছে, শুনতেছে, খরিদ করে রাখতেছে। ক্রেতাদের জন্য যেমন মনে করেন ওনারা ওনাদের পছন্দ মতো আইসা ঘুইরা দেখা যেন সুন্দর মতো বাইচে একটা গরু ওনারা নিতে পারে, সেই জন্য যা যা সাপোর্টিং দরকার সেটা আমরা করতেছি। আশা ছিলাম যে গরু নিয়ে আসলাম যে দাম পাবো বলে, কিন্তু এখনও পাটিপত্র নাই। যে ঈদের আগে মনে করলাম যে দাম পাবো বলে, এখনো আছে। আর অতীতের তুলনায় এবার দাম বেশি হওয়ায় বিভিন্ন কোরবানির পশুর হাটে ছুটছেন ক্রেতারা। দাম কমার প্রত্যাশায় ঈদের 2 দিন আগে কোরবানির পশু ক্রয় করবেন তারা। তেজগাঁও বাজারের পরিস্থিতি এখন ভালো, তবে ক্রেতাদের একটু এই গরমে বৈরী আবহাওয়ার জন্য মনে হচ্ছে যে একটু ভিড় কম হচ্ছে।
মানে আবহাওয়া যদি একটু ভালোই থাকে তাহলে হয়তো ক্রেতাদের আগমন আর আগের থেকে আরও বাড়বে। একটু গরুর দাম একটু বেশি মনে হচ্ছে, তো যেহেতু সব কিছুর দাম বেশি সেই অনুসারে দামটা একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। তারপরেও আমরা চেষ্টা করছি যে আমাদের সামর্থ্য অনুযায়ী যেখানে একটু কমে পাবো সেখান থেকে আমরা গরু কিনবো আর কি। কোরবানি ঈদের আর মাত্র 5 দিন বাকি, এর মধ্যে জমে উঠতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন পশুহাটগুলো, আর এ থেকে পিছিয়ে নেই তেজগাঁও পশুহাটও। তবে বিক্রেতারা বলছেন ঈদের 2 থেকে 3 দিন আগে বেচাকেনা বেশ জমে উঠবে বলে মনে করছেন তারা। তেজগাঁও পশুহাট থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। রাশিয়ান হাউজের আয়োজনে শেখ মুজিবুর রহমান নব থিয়েটারে উদযাপন করা হয় রাশিয়া দিবস 2024। অনুষ্ঠানে ঢাকায় রাশিয়ান হাউজের পরিচালক পাভেল ডভয়চেনকভ বলেন, রাশিয়ান দিবসটি রাশিয়ানদের মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার দিন আর এর প্রতীক জাতীয় ঐক্য। এই সময় তিনি রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার উপরও জোর দেন। বলেন, রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যয়নের জন্য রাশিয়ান ফেডারেশন সরকার বাংলাদেশের নাগরিকদের বিশেষ সুবিধা দিচ্ছে। এছাড়া বাংলাদেশের স্বাধীনতায় সোভিয়েত ইউনিয়নের সমর্থনও পুনর্ব্যক্ত করেন তিনি। প্রসঙ্গ প্রবাস। অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও বাজেটে এর প্রতিফলন নেই। বরাদ্দ ও বরাবরের মতোই পিছিয়ে অভিবাসন খাত। নতুন বাজেটে ব্যাগেজ বিধিমালা পরিবর্তনের ফলে সীমিত হয়েছে স্বর্ণ ও মোবাইল আনার পথ। বৃহৎ প্রবাসী জনগোষ্ঠীর স্বার্থে শুল্ক ছাড়া মোবাইল আনার বিধি পরিবর্তন ও রেমিটেন্সের প্রণোদনা দ্বিগুণ করার দাবি জানিয়েছে কুয়েত প্রবাসীরা। কুয়েত প্রতিনিধি আল আমিন রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। সরকারি তথ্যমতে প্রায় 1,30,00,000-এরও বেশি বাংলাদেশি অভিবাসী বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন, যাদের হাত ধরে প্রতি বছর $25 বিলিয়ন বৈদেশিক মুদ্রা দেশে আসে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য চলতি অর্থ বছরে বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে মাত্র 1,217 কোটি টাকা। প্রস্তাবিত বাজেট স্বাগত জানালেও প্রেরিত রেমিটেন্সে প্রণোদনা বৃদ্ধি, মৃত প্রবাসীর মরদেহ বিনা খরচে দেশে পাঠানো সহ কর্মসংস্থানের বাজার বাড়ানোর বিষয়ে কিছু উল্লেখ না করায় হতাশ কুয়েত প্রবাসীরা। দেশীয় শিল্পকে বাঁচানোর জন্য এরকম উদ্যোগ নেওয়া যেতে পারে, কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে আর একটু যত রহিত করা হয় এই ব্যাপারগুলো যেন সরকার দেখে। আমরা একটা মোবাইল নেব, এটাও যদি সরকারকে ভ্যাট দিতে হয় তাহলে সরকার বিদেশির জন্য কি করছে? বিদেশিরা তো দেশের জন্য অনেক কিছু করতেছে। কোনো ট্যাক্স বাংলাদেশ সরকার এটা না ধার্য করে সেটা দাবি জানাচ্ছি। প্রবাসীদের রেমিটেন্স প্রণোদনা বাড়িয়ে 5% করা, ব্যাগেজিং এর মোবাইল বহন নীতি শিথিল বিষয়ে পুনরায় বিবেচনা ও মৃত প্রবাসীর মরদেহ ফ্রিতে পরিবহনের দাবি জানান তারা। এই রেমিটেন্স যোদ্ধারা যারা মৃত্যুবরণ করছেন তাদের লাশগুলি যেন বিনা পয়সায় এবং এমন একটি আইন করা হয় দূতাবাস যেন তড়িৎ গতিতে লাশটি বাংলাদেশে প্রেরণ করে। যে রেমিটেন্স দিয়ে আমরা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখছি, সেখানে প্রবাসী বান্ধব সরকার আমাদের জন্য সুযোগ সুবিধা রাখবে। জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা 10%-এরও বেশি। সরকারি পরিকল্পনায় প্রবাসীদের তাই আরও বেশি মনোযোগ দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। ইলিয়াস কমল, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। 75-এর পর অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি ফেলেছিল বললেন প্রধানমন্ত্রী। 70টি উপজেলাকে ভূমি ও ভূমি মুক্ত ঘোষণা। এমপি আনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের তদন্ত চলছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চোরাচালান বা রাজনৈতিক দলে খুন হবার কথা কখনোই বলা হয়নি বলে মন্তব্য। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের অর্থনীতি রসাতলে যায় বললেন মির্জা ফখরুল। দেশে এখন আধিপত্যবাদের সাথে ফ্যাসিবাদও কায়েম হয়েছে বলে মন্তব্য। সেন্ট মার্টিন থেকে টেকনাফগামী বেসরকারি নৌযানকে লক্ষ্য করে মিয়ানমার থেকে আবারও গুলিবর্ষণ। প্রায় 1 সপ্তাহ ধরে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন প্রবাল দ্বীপ। দুর্নীতিকে পুঁজি করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে এক জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে। অনিয়মে যার কাছে নিয়ম। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন মাই টিভি এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন মাই টিভি বাংলা ফেসবুক মাই টিভি বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।